কিচেন ক্যাবিনেটে প্রতি মঙ্গলবারে তারা বসে। এ যেন সরকারের ভেতরে আরেক সরকার। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে কিচেন ক্যাবিনেটেই নেওয়া হতো সব গুরুত্বপূর্ণ রাজনীতির সিদ্ধান্ত? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এবং বিস্ফোরক শব্দ কিচেন ক্যাবিনেট। একের পর এক উপদেষ্টা এখন প্রকাশ্যে বা পরোক্ষভাবে এই শব্দটি ব্যবহার করছেন। অভিযোগ উঠছে, সরকারের আনুষ্ঠানিক ক্ষমতার বাইরে তৈরি হয়েছিল এক অদৃশ্য ক্ষমতার বলয়, যেখানে পুরো উপদেষ্টা পরিষদকে পাশ কাটিয়ে নেওয়া হতো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। অন্তর্বর্তী সরকারের আড়ালে অন্য আরেক ক্ষমতার বলয় নিয়ে প্রথম বোমাটি ফাটিয়েছিলেন সাবেক নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। গত ফেব্রুয়ারিতে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সরকারের বেশিরভাগ বড় সিদ্ধান্ত হতো উপদেষ্টা পরিষদের বাইরে অন্য কোথাও। আর এবার নতুন করে এই কিচেন ক্যাবিনেট নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি দাবি করেন, সরকারের মূল ক্ষমতার কেন্দ্রে ছিল 7 সদস্যের একটি বিশেষ দল। প্রতি মঙ্গলবার বসত এই কিচেন ক্যাবিনেটের গোপন বৈঠক। এই অনাহূত প্রভাবের জেরে তিনি নাকি তার মেয়াদে 3 বার পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কিচেন ক্যাবিনেট আসলে কি? এটি কি কেবল একটি রাজনৈতিক গালি, নাকি বাস্তব কোনো ক্ষমতার রূপ? রাজনীতিতে এটি একটি সুপরিচিত ভাষা। এর অর্থ এমন একটি অনানুষ্ঠানিক উপদেষ্টা গোষ্ঠী যারা রাষ্ট্রপ্রধানের খুব ঘনিষ্ঠ ও মূল মন্ত্রিসভার বাইরে থেকে সিদ্ধান্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে। 19 শতকে মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময় তার ঘনিষ্ঠ বন্ধুদের দলকে বিরোধীরা ব্যঙ্গ করে কিচেন ক্যাবিনেট বলতো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই শব্দটিকে নেতিবাচক ধরা হয়, কারণ এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে না। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এক বিপুল জনসমর্থন নিয়ে যাত্রা শুরু করেছিল এই অন্তর্বর্তী সরকার। সংকটকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক চাপের কারণে সরকার প্রধানরা প্রায়ই একটি ছোট বিশ্বস্ত দলের উপর নির্ভর করেন। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে অনানুষ্ঠানিক আলোচনা অস্বাভাবিক নয়, কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন সেই অদৃশ্য বলয়টি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোকে অকার্যকর করে তোলে। যেমনটি ঘটেছে তৌহিদ হোসেনের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে, যেখানে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়কেই অন্ধকারে রাখা হয়েছিল। যেহেতু সরকারিভাবে কখনোই কোনো কিচেন ক্যাবিনেটের অস্তিত্ব স্বীকার করা হয়নি, তাই এর সুনির্দিষ্ট কোনো তালিকা নেই। তবে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমের আলোচনা অনুযায়ী উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য, সরকারের ঘনিষ্ঠ কিছু আমলা ও নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর শীর্ষ ব্যক্তিরা মিলে এই বলয় তৈরি করেছিলেন। অবশ্য এই তালিকায় যাদের নাম এসেছে তাদের অনেকেই এই তত্ত্বকে অতিরঞ্জিত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। তাদের মতে, সংকটকালে সরকার প্রধানরা ঘনিষ্ঠদের সাথে ঘন ঘন পরামর্শ করা একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। এখন জনমনে সবচেয়ে বড় প্রশ্ন, উপদেষ্টারা যখন দায়িত্বে ছিলেন তখন কেন টু শব্দটিও করেননি? এতদিন পর কেন থলের বিড়াল বাইরে আসছে? বিশ্লেষকরা বলছেন, এর পিছনে 3টি মূল কারণ রয়েছে। প্রথমত, সরকারের ভেতরে আস্থার চরম সংকট তৈরি হওয়া। দ্বিতীয়ত, রাজনৈতিক দায় এড়ানোর প্রবণতা। কোনো সিদ্ধান্তে বিতর্কিত হলে উপদেষ্টারা বলতে চাইছেন এটি পুরো পরিষদের সিদ্ধান্ত ছিল না। এবং তৃতীয়ত, ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান নথিবদ্ধ করে নিরাপদ রাখা। বাংলাদেশের অতীতেও বিভিন্ন সরকারের আমলে আয়নাঘর, হাওয়া ভবন কিংবা অদৃশ্য ক্ষমতা কেন্দ্রের মাধ্যমে দেশ পরিচালনার অভিযোগ উঠেছে। তবে এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি ছিল নিরাপত্তা আর স্বচ্ছতার প্রতিশ্রুতি। তাই এখানে যদি এমন কোনো অদৃশ্য কাঠামো তৈরি হয়ে থাকে, তবে তা অবশ্য বড় বিতর্কের জন্ম দেয়। ডক্টর ইউনূস সরকারের এই কিচেন ক্যাবিনেট বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে সেই পুরনো প্রশ্নটি আবার সামনে নিয়ে এলো, রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আসলে কার হাতে?